Hello dear student, welcome to the online class of Devo Bharati Engineering High School for class 9-10. Today's topic is completing sentences. প্রথমে আমাদের কিছু কথা থাকবে কমপ্লিটিং সেন্টেন্স। আসলে বিষয়গুলো একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমাদের কিছু রুলসের উপরে নির্ভর করতে হয়। তার আগে আমাদের ওয়ার্ড মিনিং, ইউ হ্যাভ টু নো মাচ ওয়ার্ড মিনিং জানলে কি হয় সেগুলো হচ্ছে যে একটা সেন্টেন্স মেক করতে তোমার সহজ একটা প্রক্রিয়া হয়, যে সহজভাবে আর কি বলা যায়। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে কিছু রুলস মেনটেন করে ওয়ার্ড মিনিং যদি আমরা না জানি তাহলে এটা কখনোই কমপ্লিট করা সম্ভব হবে না। শুধু রুলস জানলাম অথচ সেন্টেন্সটার অর্থ জানতেছি না, তাহলে অর্থ অনুসারে তো আমি বসাইতে পারবো না। যেমন জানতে হবে ভার্বের অর্থগুলো, তারপরে কিছু নাউনের অর্থ, কিছু অ্যাডজেক্টিভের অর্থ, এগুলো জানতে হবে। এগুলো জানার কোনো বিকল্প নাই। সো আমাদেরকে অ্যাট ফার্স্ট হ্যাভ টু নো সাম ওয়ার্ড মিনিং। তো আমরা আজকে কিভাবে সেন্টেন্স কমপ্লিট করি আর আমাদের পরীক্ষায় কী ধরনের সেন্টেন্স আসে সেগুলো একটু আমরা দেখে নেব। যে প্রথমতই দেখছি যে সিম্পল সেন্টেন্সেস, তারপরে প্রোভার্বস, তারপর 2 + ভার্ব 1, এটাকে বলা হয় ইনফিনিটিভ। হ্যাঁ, এটাকে বলা হয়। আর এরপরে জেরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপাল, আর একটা আছে কন্ডিশনস। এখন এই জিনিসগুলোর মধ্যে আমাদের সিম্পল সেন্টেন্সগুলো কিভাবে গঠন হয়, এখানে দেখা যাচ্ছে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট হয়তো থাকবে, এরপরে অংশ বিশেষ আবার নিয়ে আসতে হবে, অথবা এই অংশের মধ্যেও গ্যাপ থাকতে পারে। এই জিনিসটা আমরা ফলো করলে আমরা হয়তো পারবো। প্রোভার্বস, এটা তো তোমরা জানো, প্রোভার্বস মানে প্রবাদ বাক্যগুলো, এগুলোর কোনো বিকল্প হয় নাই, এগুলো মুখস্থই করতে হবে। এটা কোনো অবস্থাতে অন্য হয়তো করা যাবে না। যেমন দেখা যাচ্ছে যে তোমাকে যদি দেওয়া থাকে ইউনিটি স্ট্যান্ড, তাহলে বাকিটা লিখতে হবে ডিভাইডেড উইথ ফল। তা আমাদের এটার বিকল্প কোনো ওয়ে নেই। তারপরে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এখানে এই যে নাই মামার সে কানা মামা ভালো, এখানে কানা মামারও ইংরেজি নেই, নাই মামারও ইংরেজি নেই। সো এই জিনিসগুলো মুখস্থ বিদ্যা। এরপরে 2 + ভার্ব 1, অর্থাৎ অনেক সময় অনেক সেন্টেন্সে দেওয়া থাকে একটা অংশ বিশেষ আমার লিখতে হয়। যেমন দেখা যাচ্ছে যে আই স হিম, এরকমই আমি দিলাম আই স হিম। তো আমি এটা পূরণ করতে পারি এভাবে, টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজ করতে দেখেছিলাম। আমি এইটুকু, এই যে 2 + ভার্ব 1 এর যে ব্যাপারটা, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। এটাকে এই টুটাকে বলা হয় ইনফিনিটিভ। এরপরে জিরান্ট বলতে ভার্ব আইএনজি এবং প্রেজেন্ট পার্টিসিপল বলতেও ভার্ব আইএনজি। তাহলে আমার দুটাই ভার্ব আইএনজি। এই যে দুইটাই ভার্ব আইএনজি কখন কোথায় বসতেছে, এটা হলো নাউন এবং ভার্বের কাজ করে, আর এটা হলো অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। অর্থাৎ এই জেরান্ড হচ্ছে নাউন এবং ভার্বের কাজ করে, যেটাকে বলা হয় ভার্বাল নাউন। অর্থাৎ দুটাই কাজ করবে, আর এটা অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করবে। তাহলে এটা কখন কিভাবে বসতেছে একটু দেখে নিই। আমি যদি এইখানেই যদি আরেকটা সেন্টেন্স লিখি যে আই স হিম গোয়িং, এটা দিতে পারি, এটা জেরান্ড হিসেবে ব্যবহার করলাম। আই স হিম প্লেইং, এটাও দিতে পারি। আই স হিম ডুইং দ্য ওয়ার্ক, এটাও দিতে পারি। তারপরে প্রেজেন্ট পার্টিসিপল, এটাও একরকম, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে এটা যেন অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন দেখা যাচ্ছে আই স এ, হয়তো আই স এ দেওয়া হচ্ছে, তো আমি এখন আই স এ যে ক্রাইম বয় দিতে পারি, অথবা আই স এ ফ্লাইং বার্ড দিতে পারি, ফ্লাইং বার্ড দিতে পারি। অর্থাৎ এই যে ফ্লাইং বা ক্রাইম, এগুলো হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপাল। এরপর কন্ডিশনগুলো বোঝাই যাচ্ছে, কন্ডিশনের বাংলায় হচ্ছে শর্ত, অর্থাৎ এটা শর্ত থাকবে। যেমন যদি তুমি আসো আমি এই কাজ করব, যদি তুমি আসো আমি খেলো, যদি তুমি আসতে আমি পড়তাম, যদি তুমি আসতে আমি বেড়াতে যেতাম, এরকম কিছু। অথবা দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি করো যাতে না তুমি
ট্রেন মিস করো, অথবা এটাই উপযুক্ত সময় আমার ঢাকা যাওয়ার, অথবা মার্কেটে যাওয়ার, অথবা স্কুলে যাওয়ার। এই যে বিশেষ করে যে একটা শর্ত কাজ করতেছে যে যদি সে আসে তাহলে আমি যাব, না আসলে যাব না, এরকম কিছু একটা শর্ত জুড়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার কন্ডিশন। তাহলে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি সূত্রে। এই কয়টার মধ্যে আমাদের দেখা যাচ্ছে পরীক্ষায় কম বেশি থাকে, এর মাঝেও সিম্পল সেন্টেন্সগুলো সিম্পলভাবেই পূরণ হয়, তার মাঝেও কিছু রুলস আছে, আমরা সেগুলো একটু দেখে নেব। কিছু সূত্র লিখেছি আমি, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কিভাবে সেন্টেন্স কমপ্লিট করব সেটা আমরা উদাহরণ সহ আমরা দেখে নিতে পারি। যেমন দেখা যাচ্ছে প্রথম যে সূত্রটা, আমার এখানে যে সূত্রটা এটা খেয়াল রাখতে হবে। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, কাম মানে আসা, এটা হলো আমার ভার্ব ওয়ান। তাহলে আমার শর্ত হচ্ছে ইফ যুক্ত ক্লোজ কি আছে, ভার্ব ওয়ানে আছে। ইফ যুক্ত ক্লোজ ভার্ব ওয়ানে আছে, একটু ক্লোজ করে ক্লোজ আমার এটা কি আছে, ভার্ব ওয়ানে আছে। তাহলে আমার শর্ত হচ্ছে ওখানে দেখা যাচ্ছে এখানে শর্তটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান প্লাস ভার্ব ওয়ান। তাহলে আমি লিখব সাবজেক্ট। এখানে একটা কথা, যে সাবজেক্টটা এভাবে লেখা দরকার যেগুলোর সাথে ফল অর্থাৎ ফলাফল সংযুক্ত আছে, যেগুলোর সাথে ফলাফল সংযুক্ত আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে ফলাফলটা পাবে আসলে সেই ভোগ করবে। আমার কর্মটা আমি যদি করি, যেমন আমি খাই সে মোটা হবে, এরকম ধরনের সেন্টেন্স হবে না। কারণ আমি যদি খাই, আমার এটা খাওয়ার একটা ফলাফল আছে, তাহলে এই খাওয়ার ফলাফলটা কি, যে আমিই মোটা হব। এরপরে দেখা যাচ্ছে যে আমি যদি কঠোর পরিশ্রম করি তাহলে পরীক্ষার ফলাফলটা আমি ভালো ভোগ করব। আবার দেখা যাচ্ছে যে আমি যদি কঠোর পরিশ্রম করি আমি ভবিষ্যতে উন্নতি করব। এরকম হবে না যে আমি পরিশ্রম করি সে উন্নতি লাভ করে, এরকম হবে না। আমার অনেক টাকা আছে আর সে দান করে, এরকম হবে না। অর্থাৎ আমার ফলাফল এখানে আশার সাথে কোনো ফলাফল নির্ভর করতেছে না, কিন্তু নির্ভর করতেছে শর্ত। তাহলে কি হবে, এখানে আমি একটা সাবজেক্টটা চেঞ্জ করে দিলাম, কোনো সমস্যা নেই। ইফ ইউ কাম, তাহলে আয়ের পরে যেহেতু আমার ভার্ব ওয়ান থাকলে এখানে কি আসবে, উইল আসবে। উইলটা আমি লিখে ফেললাম। তারপরে আসতেছে কে, আমার এখানে ভার্ব ওয়ান। তাহলে ভার্ব ওয়ানটা কি, আমি এখন এই আসার সাথে সম্পর্ক। যদি তুমি আসো তাহলে আমি করব, যদি তুমি আসো আমি খেলবো, যদি তুমি আসো বাইরে যাব, যদি তুমি আসো ভাত খাবো, যদি তুমি আসো বই পড়ব, ইত্যাদি ইত্যাদি। আমরা অনেক কিছু লিখতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি তুমি আসো তাহলে কি, আমি যাব, আই গো। যদি তুমি আসো তাহলে আমি যাব। ঠিক এরকমভাবেই যদি আমরা এটা ফলো করি, দেখা যাচ্ছে এখানে আমার ভার্ব টু, তাহলে আমি এটার আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। এই সেন্টেন্সটাই রাখবো। দেখো এখানে আমি শুধু কেম লিখলাম, তাহলে আমার যদি এখানে কেম হয় তাহলে আমার এই জায়গাটায় শুধু চেঞ্জ হবে, সাবজেক্টে কোনো পরিবর্তন আসতেছে না, সাবজেক্টে কোনো পরিবর্তন আসতেছে না। ক্যামেরাটা একটু শুনে করে দাও, বোর্ড বাঁকা আসে, হোক সমস্যা নেই। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে এইখানে কি দাঁড়ালো, যে কেম আছে, তাহলে আমার এখানে ভার্ব টু, তাহলে সাবজেক্টের পরে আমার নিয়মটা হচ্ছে এখানে ভার্ব টু হলে এটা সাবজেক্ট প্লাস উড আসবে। তাহলে আমি যদি উড লিখি তাহলে আমার যেহেতু আমি সাবজেক্টটা লিখেই রাখছি, তাহলে উঠবো। যদি তুমি আসতে, যদি তুমি আসতে আমি যেতাম, যদি তুমি আসতে আমি যেতাম। যদি তুমি কাজটা করতে বা যদি তুমি দেখাচ্ছ কঠোর পরিশ্রম করতে, তুমি কি করতে, অবশ্যই তুমি সাইন করতে, এই জিনিসগুলো। এরপরে আসি এটা, যে এখানে হ্যাড ভার্ব থ্রি, এটা খেয়াল রাখতে হবে। হ্যাড ভার্ব থ্রি অনেক সময় দেখা যাচ্ছে সেন্টেন্সে হ্যাডটা সামনে বসে, সাবজেক্ট প্লাস এখানে সাবজেক্ট, এখানে ভার্ব থ্রি। এই যে এখানে হ্যাডটা আমার বসছে, এটা ইফেরও কাজ করে, আবার এখানে হ্যাডেরও কাজ করে, দুটোই কাজ করবে। হ্যাড এখানে ভার্ব থ্রি আছে, তাহলে আমার এই জায়গাটা এই দুটার কাজ একসাথে করে। তাহলে আমাকে তখন আমরা এই চিন্তাটা একটু ভালো করে ফলো করো, এই সেন্টেন্সগুলো আসে পরীক্ষায়। যেমন দেখা যাচ্ছে যে হ্যাড আই সিন হিম, যদি আমি তাকে দেখতাম তাহলে আমি কি করতাম, আই উড হ্যাভ টোল্ড দ্য ম্যাটার
যে এখানে আছে কি হ্যাড ভার্ব 3, আমার এখানে হ্যাড ভার্ব 3 থাকলে উড বা কুড প্লাস কি আসবে হ্যাড ভার্ব 3, তাহলে আমার এখানে উড আসছে, হ্যাভ আসছে, ভার্ব 3 আসছে, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে হ্যাভ আসছে, আর বাকিটা দ্য ম্যাটার ওটা সংযোগ করে দিলাম। এভাবে আমরা কন্ডিশনের প্রথম যে 3টে সূত্র খুব ভালো করে আমরা বুঝে নিলাম। এরপরে যদি কারো সমস্যা থাকে কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে ইনশাল্লাহ আমরা আবার পরবর্তীতে বুঝিয়ে দেব। এরপরে আসি যে আমরা পরের সেন্টেন্সগুলোতে আসি, যে পরের সেন্টেন্স কী বলে আগে দেখে নিই। যে পরের সূত্রটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ টাইম দিয়ে আমরা দুই ধরনের সেন্টেন্স করতে পারি। ইট ইজ টাইমের পরে ফর ব্যবহার করে অবজেক্ট যেটা পার্সোনাল বলতে মি, হিম, হার, দেম, এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট। তাহলে এই অবজেক্টগুলো ব্যবহার করলে আমরা 2 + ভার্ব 1 করতে পারি, অথবা ইট ইজ টাইমের পরে সরাসরি 2 + ভার্ব 1 দিয়েও করতে পারি। যেমন দেখা যাচ্ছে যে ইট ইজ টাইম ফর, ধর এটা লেখা আছে ফর, এখন এখানে আমি একটা মি যুক্ত করলাম, ইট ইজ টাইম ফর মি, তারপরে সূত্রে কি আছে 2 + ভার্ব 1, তাহলে 2 + ভার্ব 1 দিলে আমার হলো টু ডু ইট। আমি এটা দিলাম যে ইট ইজ টাইম ফর মি টু ডু ইট, অথবা ইট ইজ টাইম ফর মি টু গো টু স্কুল, ইট ইজ টাইম ফর মি টু গো টু ঢাকা, ইট ইজ টাইম ফর মি টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিট, ইত্যাদি ইত্যাদি। আমরা যেভাবে লিখতে পারি, যে যেরকম পারি। তো গো, তারপরে গো মানে যাওয়া, তারপরে ডু মানে করা, এই জিনিসগুলো তো কমন জিনিস, আমরা সহজ যেগুলো পাবো সেগুলো। তবে হ্যাঁ, যখন প্যাসেজ অ্যাকর্ডিং টু প্যাসেজ যখন কমপ্লিট করতে হয় তখন একটু ডিফিকাল্ট, কারণ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সামঞ্জস্য থাকতে হয়। তো আমরা ধীরে ধীরে অবশ্যই ডেভেলপ করব ইন ফিউচার। এরপরেরটা এইটা সরাসরি আমরা টু ব্যবহার করি, তাহলে ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এখানে আমি লিখলাম যে ইট ইজ টাইম, এরপরে 2 + ভার্ব 1, এখানে আমি পেয়ে গেলাম ভার্ব 1, তাহলে টু ডু দ্য ওয়ার্ক, তাহলে আমার দাঁড়ালো কি এটাই উপযুক্ত, এই কাজটা করার এটাই উপযুক্ত সময়। এরপরে আসে ইট ইজ হাই টাইম, সরাসরি ইট ইজ হাই টাইম থাকলে আমি সাবজেক্ট প্লাস ভার্ব 2 বসাতে পারি। যেমন দেখা যাচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে আমি একটা সাবজেক্ট নিয়ে আসবো, কি নিয়ে আসবো সেটা যেটা নিয়ে আসতে পারি, ওই গো টু স্কুল, যেহেতু আমরা স্কুলে পড়ি তাহলে আমরা যেটাই দিই উই গো টু স্কুল, উই গো টু মার্কেট, উই সরি, এখানে ভার্ব 2 হবে ওয়েন্ট, হ্যাঁ, যে আমার এখানে তাহলে কি উই ওয়েন্ট টু স্কুল বা উই ওয়েন্ট টু মার্কেট, অথবা এরকম দেওয়া যায় ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, ইট ইজ হাই টাইম উই প্রোটেক্টেড দ্য কন্ডিশন। এই যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে অনেক সময় করাপশনের উপরে কিছু প্যাসেজ থাকে, তখন দেখা যাচ্ছে যে ওই ধরনের আসে, বা উই টুক স্টেপস, যে ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস, যে এখনই উপযুক্ত সময় কিছু পদক্ষেপ নেওয়ার। তো এভাবে এরপরে আসি লেস্ট। লেস্ট শব্দের অর্থ যাতে না, অথবা পাশে ভয় হয় যে এরকম কিছু। তো আমরা এই লেস্ট থাকলে এটা সংক্ষেপে মনে রাখতে পারি SSV 1, অর্থাৎ সাবজেক্ট শুড প্লাস ভার্ব 1, এছাড়া মাইট দিলেও হয়। তো এই ধরনের সেন্টেন্সকে খালি খেয়াল রাখতে হবে। যেমন ওয়ার্ক ফাস্ট, এখানে লেস্ট যদি ব্যবহার করি, ওয়ার্ক ফাস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন। এখানে খেয়াল রাখতে হবে যে লেস্টের পরে কখনো নেগেটিভ সেন্টেন্স আসবে না, আর যদি এখানে ফাস্ট হয় তাহলে এখানে আমরা মিস করব, আর যদি এখানে স্লো হয় স্লোলি, এরকম যদি হয় তখন দেখে শুড ফল ডাউন। শুধু এই কথাটা পার্থক্যটা দাঁড়াবে এইটুক পারে, এটা হলো মিস করলাম ট্রেনটা, আর এখানে দেখা যাচ্ছে আমি ফল ডাউন পড়ে যাই, যাতে না আমি পড়ে যাই
মানে ওয়াক স্লোলি, ধীরে হাঁটো, আস্তে হাঁটো, যাতে না কি আমি পড়ে যাই এরকম, বা তুমি পড়ে না যাও এরকম কিছু। এরপরে আমরা আসি এটাতে, যে দেখা যাচ্ছে সিন্স বা আফটার বা অ্যাজ ইফ বা অ্যাজ দো, এগুলোর মধ্যে আমি একটু খেয়াল করে দিচ্ছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে সিন্স দেওয়া থাকলো, এটা সিন্স দিয়ে করি, একটা সেন্টেন্সটা খেয়াল করি যে 5 years have passed। এদিকে আমরা যদি খেয়াল করি এটা সিন্স। এখন ভালো করে খেয়াল করো যে যদি সিন্স আফটার অ্যাজ ইফ অ্যাজ দো এগুলোর পূর্বে যদি ভার্ব 1 থাকে, পরে এসে হবে সাবজেক্ট প্লাস ভার্ব 2, সাবজেক্ট প্লাস ভার্ব 2। আর যদি এখানে যদি ভার্ব 2 থাকে তাহলে কি করব, সাবজেক্ট প্লাস হ্যাড ভার্ব 3, সাবজেক্ট প্লাস হ্যাড ভার্ব 3। তাহলে আমরা এখানে যদি খেয়াল করি, এটা আমরা যদি হিসাব করি তাহলে এটা আমার ভার্ব 1। ভার্ব 1 হলে পরে গিয়ে হবে কি, আমার পরে গিয়ে হবে সাবজেক্ট প্লাস ভার্ব 2, অর্থাৎ এর পূর্বে সিন্সের পূর্বে যদি ভার্ব 1 থাকে পরে গিয়ে হবে সাবজেক্ট প্লাস ভার্ব 2। তাহলে এখানে নিয়ে আসি 5 years have passed since we met, এখানে লাস্ট দিতে পারি যে এখানে আমার এটা সাবজেক্ট আর এটা হলো ভার্ব 2, বাকি অংশ তো থাকতেই পারে, সমস্যা নেই। আর অ্যাজ ইফ অ্যাজ দো এগুলো মানে যেন, এগুলোর আর একটা বিকল্প সূত্র আছে, সেটা আমি লিখে দিয়েছি যে যদি ভার্ব 1 বা ভার্ব 2 যেটাই থাকে, অ্যাজ ইফ বা অ্যাজ দো এগুলোর পরে আমি সরাসরি সাবজেক্টের পরে ওয়ার বসাবো, যে কোনো সাবজেক্ট, সেটা দের সাথে ওয়ার বসবে, আয়ের সাথে ওয়ার বসবে, হিয়ের সাথে ওয়ার বসবে, অর্থাৎ এখানে কোনো সিঙ্গুলার বা প্লুরাল কোনো কিছু, অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলেই যদি আমি পরবর্তী ক্লোজ বিভাগ দিয়ে করতে চাই তাহলে আমাকে করতে হবে কি, সরাসরি সাবজেক্টের পরে ওয়ার নিয়ে আসবো। যেমন দেখা যাচ্ছে যে ওয়ার আছে, এরপরে এ অথবা অ্যান একটা নাউন আমি বসে দিয়েছি। যেমন দেখা যাচ্ছে যে হি অ্যাক্টস অ্যাজ ইফ, অ্যাজ ইফ দিয়েছি, হি ওয়ার এ কিং, সে এমন অভিনয় করছে যেন সে রাজা। আবার যদি আমি এখানে করি হি অ্যাক্টেড, হি ওয়ার এ কিং, একই সেন্টেন্স, অর্থাৎ ভার্ব 1 থাক আর ভার্ব 2 থাক, আমার এটা সেম সেন্টেন্স হবে। এরপরে আসি সো দ্যাট, সো দ্যাট মানে যাতে, সো দ্যাট মানে যাতে। তাহলে দেখা যাচ্ছে যে সো দ্যাটের পূর্বে যদি ভার্ব 1 থাকে পরে হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস ভার্ব 1, আর এটাতে যদি ভার্ব 2 থাকে তাহলে হবে কুড অথবা মাইট প্লাস ভার্ব 1। শুধু এইটুকু খেয়াল রাখলে এটা সেন্টেন্স হয়ে যাবে। তো আমরা শেষ করছি, শেষ করার আগে বারবার বলি যে আসলে এটা তো কয়েকটা রুলস মাত্র, আরও অনেক কিছু আছে, হয়তো পড়াইতে গেলে বোঝা যায়, অনেক সূত্রই আছে যেগুলো দেওয়া হলো না। তো পরবর্তী ক্লাসে আমরা আবারও এই কমপ্লিটিং সেন্টেন্সের উপরে একটা ক্লাস করব, যেগুলো বাকি আছে সেগুলো ইনশাল্লাহ দিয়ে দেব, এবং উদাহরণ সহ যদি আমরা বাসায় যদি সূত্রগুলো মিলায় যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে অবশ্যই আমরা এই টপিকের উপরে ইমপ্রুভ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাই সবার জন্য দোয়া রাখি। আল্লাহ হাফেজ।